আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিপিওস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। ভারত মহাসাগরে নিত্য নতুন সমরাষ্ট্রের প্রতিযোগিতার অংশ হিসেবে অতি সম্প্রতি পাকিস্তান প্রথমবারের মতো হাঙ্গর ক্লাস সাবমেরিন চালু করেছে। এতে প্রতিদ্বন্দ্বী ভারতও বসে নেই, তারাও পাকিস্তানের সাবমেরিন টার্গেট করে পরবর্তী প্রজন্মের অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার বা ASW অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। চির প্রতিদ্বন্দ্বী দেশের মাঝখানে অত্যন্ত কৌশলী ভূমিকায় রয়েছে চীন। ভারতীয় মহাসাগরের কর্তৃত্বের চলমান লড়াই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদন। পাকিস্তান হাঙ্গর ক্লাসের যে সাবমেরিন অবমুক্ত করেছে সেগুলো মূলত চীনের নৌবাহিনীর রফতানি করা PLA-N টাইপ 039 BU-1 ক্লাসের সাবমেরিন। পাকিস্তান 2015 সালের এপ্রিলে চীনের কাছ থেকে 8টি সাবমেরিন পাওয়ার জন্য চুক্তি করে। এর 8টি সাবমেরিনের মধ্যে 4টি তৈরি করা হয়েছে চীনে, আর বাকি 4টি সাবমেরিন পাকিস্তানের করাচির শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে। যখন চুক্তি করা হয়েছিল তখন প্রাথমিকভাবেই 8টি সাবমেরিনই 2022 থেকে 2028 সালের মধ্যে পাকিস্তানকে দেয়ার কথা ছিল, কিন্তু এই সময়সীমা বজায় রাখা সম্ভব হয়নি। এই প্রকল্পের অধীনের প্রথম সাবমেরিনটি শেষ পর্যন্ত উদ্বোধন হয় 2024 সালে। পাকিস্তান নৌবাহিনী সাবমেরিনের সাবসিস্টেম বা নির্দিষ্ট অস্ত্র ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। যতটুকু জানা গেছে এগুলো লম্বায় হবে 76 মিটার, 2800 টন ওজন স্থানচ্যুত করতে পারবে। অর্থাৎ এই সাবমেরিনগুলো আকৃতিতে সামান্য ছোট হলেও S-26 অরিজিনাল সাবমেরিনের তুলনায় বেশ ভারী। এই S-26 সাবমেরিন প্রাথমিকভাবে তৈরি করা হয়েছিল থাইল্যান্ডের জন্য, কিন্তু এই সাবমেরিনের জন্য প্রয়োজনীয় MTU 396 ডিজেল ইঞ্জিনের প্রয়োজন ছিল, যা পাওয়া যেত জার্মানি থেকে। কিন্তু জার্মানি থাইল্যান্ডকে এই ইঞ্জিন দেয়া বন্ধ করে দেওয়ার পর থাইল্যান্ড চীন থেকে সাবমেরিন সংগ্রহ করার পরিকল্পনা থেকে সরে আসে। থাইল্যান্ড না নিলেও পাকিস্তান এই সাবমেরিনগুলো নিল, কারণ তারা চীনের CHD-620 ইঞ্জিন দিয়েই সাবমেরিনগুলো পরিচালনা করতে পারবে। হাঙ্গর ক্লাসের সাবমেরিনগুলোতে যদি পাকিস্তান বাবর 3 নামের সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইল যোগ করতে পারে তাহলে দেশটি গভীর স্ট্রাইক সক্ষমতা অর্জন করবে। তবে এখনও পর্যন্ত এই সাবমেরিনের ওয়েপন সিস্টেম নিয়েও কোনো তথ্য জানা যায়নি। চীন থেকে আরও কিছুটা এগিয়ে যাওয়ার জন্য ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO সফলভাবে তার সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো সিস্টেম বা স্মার্ট সিস্টেমের পরীক্ষা করেছে। দেশটির মোবাইল গ্রাউন্ড লঞ্চার টেস্ট করে বঙ্গোপসাগরের উড়িষ্যার আব্দুল কালাম দ্বীপে। স্মার্ট হল একটি মাঝারি পাল্লার ক্যানিস্টার ভিত্তিক ASW মিসাইল সিস্টেম, যা একটি হালকা ওজনের টর্পেডোকে এর প্রধান পোলেট হিসেবে ব্যবহার করে। এটির পরিসীমা 643 কিলোমিটার এবং এটি জাহাজ বা উপকূলীয় ব্যাটারি থেকেও চালু করা যেতে পারে। নতুন এই নৌ সিস্টেমটি এয়ারবর্ন বা জাহাজভিত্তিক সাবমেরিন শনাক্তকরণ এবং শনাক্তকরণ সিস্টেমের সাথে সংযুক্ত একটি দ্বিমুখী ডেটা লিঙ্ক ব্যবহার করে। পাকিস্তান এবং ভারতের নৌবাহিনীর মধ্যে ব্যবধানের কারণে পাকিস্তানও সমুদ্রে যুদ্ধের জন্য প্রস্তুতি বাড়াচ্ছে। ভারতের কাছে এই মুহূর্তে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 12টি ডেস্ট্রয়ার, 12টি ফ্রিগেট, 16টি কনভেনশনাল অ্যাটাক সাবমেরিন এবং 2টি পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল রয়েছে। ফলে পাকিস্তান নৌবাহিনীর চেয়ে শক্তিমত্তার বিচারে এবং সংখ্যাতাত্ত্বিক বিবেচনায় ভারত এগিয়ে আছে। স্বাভাবিকভাবে পাকিস্তান নিজেদের অস্ত্রভাণ্ডার আরও সমৃদ্ধ করার জন্য চাপে পড়েছে। ফলে পাকিস্তান অসম নৌকৌশলের উপরই ভরসা রাখছে। পাশাপাশি ভারতের সুবিধাগুলি অফসেট করার জন্য পাকিস্তান সমুদ্রভিত্তিক পারমাণবিক অস্ত্রাগারের বিকাশ ঘটানোর সিদ্ধান্ত নিতে পারে। অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বা ORF গবেষক অভিজ্ঞান রেজ মনে করেন, ভারতের সামরিক শ্রেষ্ঠত্বকে অফসেট করার জন্য কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করার উপর ভর করেই পাকিস্তান প্রতিরোধ কৌশল প্রণয়ন করছে। রেজের মতে সমুদ্রে বাবর 3 সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইলের সাথে কৌশলগত পারমাণবিক অস্ত্র যেমন মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকেল বা MIRV সংযোগ ঘটাতে পারে। এছাড়া আবাবিল নামে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে চায় পাকিস্তান।
পাকিস্তানের কৌশলগত প্রতিরক্ষা নীতির মূল লক্ষ্য ভারতের আলোচিত কোল্ড স্টার্ট মতবাদকে দুর্বল করা। কারণ ভারত এই মতবাদের উপর নির্ভর করে পাকিস্তানের ভূখণ্ড দখল করতে চায়। পাশাপাশি ভারত পাল্টা স্ট্রাইক করার মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগার ধ্বংস করতে চায়। চীনের তৈরি পাকিস্তানের নতুন সাবমেরিনগুলো ভারত মহাসাগরকে কেন্দ্রবিন্দু হিসেবে রেখে চীন এবং পাকিস্তানের ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে একটি উদীয়মান থ্রেশহোল্ড জোট গঠনের পরিস্থিতি তৈরি করতে পারে। 2023 সালের মার্চে ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিচ রিপোর্টে বলা হয়েছে, থ্রেশহোল্ড জোটগুলি আনুষ্ঠানিক জোটের চেয়ে দুর্বল, তবে যে কোনো প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির চেয়ে বেশি কার্যকরী। থ্রেশহোল্ড জোট সুপ্ত সামরিক সক্ষমতার মধ্যেই বিনিয়োগ নিশ্চিত করে। এ ধরনের সম্পর্ক কেন্দ্র করে অধিকাংশ ক্ষেত্রেই সামর্থ্য একীভূত করা, ভৌগোলিক অ্যাক্সেস এবং পাওয়ার প্রজেকশনের মতো কাজগুলো হয়ে থাকে। চীন ও পাকিস্তানের সামরিক অংশীদারিত্ব গত এক দশকে উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে। পাকিস্তানের সমরাস্ত্র, কৌশলগত প্ল্যাটফর্ম গঠনে এবং উচ্চ পর্যায়ের আক্রমণাত্মক স্ট্রাইক সক্ষমতার অধিকারী হয়ে ওঠার ক্ষেত্রে চীন মুখ্য সরবরাহকারীর ভূমিকা পালন করছে। বৈশ্বিকভাবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি, হিমালয়ের পাদদেশে ভারত চীন সীমান্ত সংঘর্ষ এবং আফগানিস্তান থেকে 2021 সালে মার্কিন সেনাদের অসহায় প্রত্যাহারের পর চীন শুধু পাকিস্তানে নয়, বরং বৈশ্বিক পর্যায়ে নিজেদের সামরিক তৎপরতা বাড়িয়েছে। একাধিক দেশে চীন এরই মধ্যে সামরিক ঘাঁটিও স্থাপন করেছে। চীন এবং পাকিস্তান নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক অনুশীলনের গতিও বাড়িয়েছে। ক্রমবর্ধমান সামঞ্জস্যপূর্ণ অস্ত্র সরবরাহের চেইন এবং নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থা এই দুটো দেশের সামরিক সক্ষমতাকে একীভূত করার সুযোগ করে দিয়েছে। এরই অংশ হিসেবে ভারত মহাসাগরে চীন এবং পাকিস্তানের সম্মিলিত সাবমেরিন অপারেশন পরিচালনা করা হচ্ছে। 2023 সালের জানুয়ারিতে এশিয়া টাইমস জানিয়েছিল, পশ্চিম প্রশান্ত মহাসাগরের তুলনায় চীনের জন্য ভারত মহাসাগরে নৌমহড়া চালানোর জন্য তুলনামূলক বেশি সহজ ও স্বস্তিদায়ক, কেননা পশ্চিম প্রশান্ত মহাসাগরে মার্কিন এবং জাপানি নৌবাহিনীর টহল তৎপরতা অনেক বেশি। এর বাইরে জিবুতিতে চীন নৌঘাঁটি স্থাপন করেছে, যা দেশটির আঞ্চলিক কার্যক্রম বিকাশে সহায়তা করছে। পাকিস্তানের গোয়াদরও চীনা সাবমেরিন অপারেশনের একটি সম্ভাব্য ঘাঁটি। চীন ভারত মহাসাগরে নিয়মিতভাবে হাইড্রোগ্রাফিক এবং নজরদারি জাহাজ এবং পানির নিচে চলার মতো ড্রোন মোতায়েন করছে। এই কার্যকলাপগুলি ইঙ্গিত করে যে চীন ভবিষ্যতের সাবমেরিন অপারেশনের জন্য সাগরের নিচের অঞ্চলগুলোর উপর প্রয়োজনীয় নিরীক্ষা চালাচ্ছে। ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান তৎপরতার কারণে ভারতের সামনে নতুন করে কিছু হুমকি তৈরি হয়েছে। ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন প্রকল্পেও এতে বাধার মুখে পড়তে পারে। দক্ষিণ চীন সাগরে ভারতীয় নৌযানের উপস্থিতি যেমন চীনের জন্য বিব্রতকর, তেমনি ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগরে চীনের নৌযান মোতায়েন করা হলে ভারতের ওপর চীনের নজরদারি আরও বাড়বে। ভারতের সর্বশেষ স্মার্ট মিসাইল পরীক্ষা দেশটির এএসডব্লিউ খাতে বিদ্যমান দুর্বলতা কাটিয়ে ওঠারই একটি প্রয়াস। ভারত দীর্ঘদিন ধরেই সাবমেরিন প্রকল্প নিয়ে বেশ কিছু সংকট মোকাবেলা করছে। দেশটির এএসডব্লিউ সক্ষমতা সম্পন্ন জাহাজেরও ঘাটতি রয়েছে। ভারতের নৌবাহিনীর বিদ্যমান সাবমেরিন বহরটিতে 2 দশকেরও বেশি পুরনো জাহাজের সংখ্যাই বেশি। তাই এই বহরের সক্ষমতা বৃদ্ধির জন্যও এতে যুগোপযোগী ও আধুনিক সাবমেরিন যুক্ত করা প্রয়োজন। ভারতের 30 বছরের সাবমেরিন বিল্ডিং পরিকল্পনা নানা কারণে বিলম্বিত হচ্ছে। বিশেষ করে প্রজেক্ট 75 এবং 75I প্রকল্প বিলম্বিত হওয়ায় নতুন নৌযান অধিগ্রহণ করা যায়নি। দেশে সাবমেরিন তৈরির সরঞ্জাম থাকার পরও এখনও পর্যন্ত ভারত নিজস্বভাবে সাবমেরিন ডিজাইন করতে পারে না। 2023 সালের জুনে নেভাল নিউজ এক রিপোর্টে জানায়, ভারতের 16টি এএসডব্লিউ শ্যালো ওয়াটারক্রাফট করভেট তৈরির প্রকল্পটিও সাপ্লাই চেইন সমস্যায় বিলম্বিত হয়েছে।
নির্দিষ্টভাবে দেশের নাম না জানা গেলেও যতটুকু জানা যায় একটি ইউরোপীয় দেশ থেকে ইঞ্জিন এবং সাব কম্পোনেন্ট আমদানি করার কথা ছিল। বেশ কিছু জটিলতায় আমদানি করা সম্ভব না হওয়ায় ভারতের এই প্রকল্পটিও থমকে গেছে। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।